হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? অনেকদিন পর আপনাদের সাথে দেখাটা রেগুলার হওয়া খুব জরুরি। আপনাদের আমি একটা পোস্ট দিছিলাম একটু আগে, সেটা হলো যে এখানে কিছু বিষয় দেখার জন্য, যে এই বইয়ের অধ্যায়গুলো দেখার জন্য বলছিলাম। যেমন সংবিধান, এটা রাখছি এই জন্য আজকে আমাদের আমাদের যে রুটিনটা ছিল, রুটিনে সংবিধানটা ছিল। আজকে এবং কালকে সংবিধান ক্লাসটা শেষ করার কথা, এবং পরশুদিন হলো সংবিধানের উপরে পরীক্ষা। সো এর মাঝখানে আমরা একটু বেশি সময় দিয়ে ওই রেগুলার রুটিনটা চলবে, এবং আমাদের চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, এই দুইটা অধ্যায়ের ক্লাস হয় নাই, পরীক্ষাও হয় না, এবং ওই দুইটা অধ্যায় পরীক্ষা আমরা এই গ্যাপের মধ্যে নিয়ে নেব। অর্থাৎ হয়তো লং ক্লাস বা ডাবল ক্লাস, বিকালে ক্লাস অথবা সকালে ক্লাস নিয়ে আমরা নিয়ে নেব। তো আগে আমরা সংবিধান ক্লাসটা শেষ করি, দেন আমরা চতুর্থ এবং পঞ্চম অধ্যায় ক্লাস নেব, এবং এই রুটিন অনুসারে ক্লাস চলবে। গ্যাপে যেটা হবে সেটা একটু খেয়াল রাখবে না। তো আজকে আমাদের সকালে কোনো রুটিন নাই, কিন্তু রুটিন আমরা রাখছি, এই জন্যই যে গতকালকে ক্লাস হয় না, আগের দিনও হয় নাই। দেখিনি আমরা এখানে গ্যাপে আমরা আগের দুটো অধ্যায় যেতে পারি। তো যাই হোক, এখানে বাংলাদেশ বিষয়াবলিতে আসলে অনেক কনটেক্সট চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা হয়তো প্রিলির প্রিপারেশন সংবিধান দিয়ে রিটেন লেখা যেত, রিটেনের সংবিধান লেকচার দিয়েও প্রিলির প্রশ্নোত্তর করা যেত। এখনও সেরকম একটা কালচার তৈরি হয়েছে। তবে আমরা যেটা দেখলাম, সংবিধান নিয়ে কিন্তু যখন বইটা বের হয় নভেম্বরে, তখন কিন্তু এটা বেশি আলোচনা ছিল না। কনস্টিটিউশনটা যতটুকু আলোচনা ছিল, এবং কী কী সংবিধানের সংশোধনী বাতিল করেছে, কী কী আবার আদালতের রায় হয়েছে, সেগুলো কিন্তু আমরা এখানে প্রিলি বইতে ইনক্লুড করেছি। কিন্তু রিটেনে যে গিয়ে আমরা যখন রিটেনের বইটা লিখছি গত এপ্রিল মাসে, তখন আমরা দেখলাম যে আসলে কনটেক্সটগুলো অনেক চেঞ্জ হয়েছে, এবং আলোচনার টপিক চেঞ্জ হয়েছে। আপনি রিটেনের যদি এখানে টপিকটা দেখেন, যেমন আছে 1972 সালে সংবিধানের ত্রুটিসমূহ। এখানে সংবিধানের ত্রুটিগুলো একবার জেনে যাওয়াটা ভালো, কারণ সবাই চাচ্ছে, যেটা এখনকার যে জেনারেশন, অর্থাৎ এনটি আওয়ামী লীগ জেনারেশন যারা, বা এনটি আওয়ামী লীগ যে পার্টিস বা গোষ্ঠী আছে, তারা সবাই চাচ্ছে যে এখানে 72 সংবিধানে না থাকুক, কারণ এটা বঙ্গবন্ধু তৈরি করছেন। বঙ্গবন্ধুর বা আওয়ামী লীগের গুণকীর্তন করা হয়েছে 15তম সংশোধনীর মাধ্যমে। এখানে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, বঙ্গবন্ধু 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, এবং মুজিবনগর সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র, এগুলো তফসিল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, এবং প্রস্তাবনায় কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, এবং সংবিধানের আদৌ পরিবর্তন করা যাবে না এমন কয়েকটি অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেটা সংবিধানের আদালতের রায়ে সেখানে দেখছি আমরা গত 5 আগস্টের পরে সেটাকে বাতিল করতে বলছে। তো সেখানে আসলে সবাই চাচ্ছে যে একটা জুলাই সনদ করবে। আপনারা প্রফেসর ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনিও কিন্তু আসলে বলছেন যে তিনি যে জুলাই সনদ হবে আগে, তারপর নির্বাচন হবে, এবং জুলাই সনদে সকল সংস্কার তুলে আসবে। তার মানে জুলাই সনদ হলে কিন্তু আগের একটা সনদ হয়ে গেলে আগের সংবিধানটা আসলে অনেকটা ক্ষেত্রে ইনভ্যালিড হয়ে যায়, এবং আগের সংবিধানটা কাজে লাগবে না বলেই নতুন কোনো চার্টার বা নতুন কোনো সংশোধনী, নতুন কোনো সংবিধানের একটা ঘোষণাপত্র বা একটা কিছু নিয়ে আসা হয়। যেহেতু জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ নিয়ে আসা যাচ্ছে, এটা আসলে তাদের জন্য এটার জন্য আসলে আগে সংবিধানের ত্রুটিগুলো আসলে লাগবে। এখানে আছে যে 72 সালের সংবিধানের প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার অধিকার। আমরা দেখছি সংস্কার প্রস্তাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত সংস্কার প্রস্তাব দিতে। আপনারা এটা পেপার পত্রিকা দেখছেন, এবং টকশোতে এবং সব জায়গায় রাজনৈতিক আলোচনার মধ্যে এটা অনেক স্প্রেড হয়েছে। সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সংবিধানের গঠন কাঠামো ছিল না যে এরকম তৃতীয় কোনো শক্তি হবে বা তৃতীয় কোনো সরকার হবে। এটা হলো একটা এক্সিস্টিং গভর্নমেন্ট, তারাই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন, তারা রুটিন ওয়ার্কগুলো করবেন, কিন্তু তারা সংবিধানের কোনো যেটা হলে আইন প্রণয়ন বা আইন সংশোধনের মতো কর্মকাণ্ড করবেন না। সংসদ স্থগিত থাকবে, এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল আর্টিকেল 118 থেকে 125 পর্যন্ত। এই মাঝখানে নির্বাচনকারী সরকার 123-তে বলা হয়েছিল। কিন্তু এখনকার হয়েছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার, এটা আসলে একটা আমরা দেখেছি যে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, যে অধ্যাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন কাঠামো বলা হয়েছে। কিন্তু এটা কিন্তু আপনাদের প্রিলি বেসিক বইতে নাই, বা প্রিলি অনেক সাধারণ জ্ঞানের বইতে এটা নাই, কিন্তু এটা এখানে আছে। এই জন্য আমি এটা বলছি যে পড়তে পারলে ভালো। এরপর এখানে আরেকটা জিনিস আছে যে সংবিধানের 5ম ও 13তম সংশোধনীর গুরুত্ব।
আমরা দেখেছি পঞ্চম ও 13তম সংশোধনী, যেটা ত্রয়োদশ সংশোধনী করেছিল খালেদা গভর্নমেন্ট 1996-1996-এ। এর উদ্দেশ্য ছিল তত্ত্বাবধায়ক সরকার, যেটাকে 2015 সালে 11 সালে সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়। এর আগে হাইকোর্ট থেকে 2010 সালের 2 ফেব্রুয়ারি এটাকে রদ করা হয়েছিল। এরপরেও দেখলাম পঞ্চম সংশোধনী, যেটা জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনী, যেখানে জিয়াউর রহমান একটা আমূল পরিবর্তন এনেছিলেন এবং তিনি সেকেন্ড রিপাবলিক নামে একটা রিপাবলিক ঘোষণা করেছিলেন। সেখানে এই পঞ্চম সংশোধনী এবং 13তম সংশোধনীর আমরা আগে পড়তাম যেটার ত্রুটি পড়তাম বা সমালোচনা পড়তাম, যেটা এখন পড়তে হচ্ছে এই দুটি সংশোধনীর গুরুত্ব। এবং এটাও খুব ভালোভাবে রিটেনের এই বেসিকগুলো দেওয়া আছে। এই জন্য আমি বলছিলাম সংবিধান সংস্কার কমিশন, যেটা আসলে সংস্কার কমিশনে কে আছেন, ডক্টর প্রফেসর আলী রিয়াজ, এটাই বলা আছে, আর কিছু নাই, মানে প্রিলি বেসিকগুলোতে। কিন্তু এখানে সংস্কার কমিশনের কিছু প্রস্তাব আছে যেগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে আছে যে বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকার, এখানে কিছু আলোচনা আছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আমাদের জন্য পিডিতে গুরুত্বপূর্ণ। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পিডি বেসিকগুলোতেও আছে, রিটেন বেসিকগুলোতে আছে। এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে এই গ্রুপই, মানে আপনি একটা ক্লাস পাবেন, একটা ক্লাস আমি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উপর নিয়েছিলাম আফটার কোর্ট ভার্ডিক্ট, অর্থাৎ কোর্ট রায়ের পরে। সংবিধানের রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এখানে আছে প্রশাসন স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশন। প্রশাসন তো জনপ্রশাসন সংস্কার কমিশন আছে, একটা হলো স্থানীয় সরকার সংস্কার কমিশন, যেটা সংবিধানের সাথে খুবই রিলেটেড এবং 8ম অধ্যায়ের সাথে আপনাদের রিলেটেড। এরপরে এখানে আইন ও অধ্যাদেশের মধ্যে পার্থক্য, এটা অধ্যাদেশের পার্থক্য, যদি এটা রিটেনের বিষয়, কিন্তু এখানে পিলিতে প্রশ্ন আসে, অধ্যাদেশ কি, অধ্যাদেশ কতদিনের মধ্যে পাস হয়, কতদিনের মধ্যে অনুমোদন হয়, পরবর্তী সংসদের কর্তব্য কি, এটা কখন আইনে পরিণত হয়, আইনে পরিণত না হলে করণীয় কি, সেগুলো কিন্তু এই রিটেনের এখানে আলোচনা আছে। সংবিধানের 70 নং ধারা, আসলে ধারা হয় না, অনুচ্ছেদ হয়। ধারা মানে শাস্তি, শাস্তি সংক্রান্ত যেগুলো সেগুলো ধারা হয়, যেমন 420 ধারা, 509 ধারা, 102 ধারা, এগুলো আসলে শাস্তি সংক্রান্ত। আর অনুচ্ছেদের ক্ষেত্রে ধারা হয় না, এটা অনুচ্ছেদ হয়, মানে যেটা সংবিধানে কোনো নির্দেশনা থাকে, যেখানে কোনো পানিশমেন্টের কথা বলা নেই। তো এখানে 70 অনুচ্ছেদে বলা আছে, আপনি বলতে পারেন এখানেও পানিশমেন্ট আছে, যদি কেউ নিজ দলের বিপক্ষে ভোট দেয় তাহলে তার সদস্যপদ বাতিল হয়। আসলে ওরকমের ফৌজদারি কোনো শাস্তি না, অর্থাৎ জেল না, জরিমানা না, অর্থাৎ তার পদ এখান থেকে খারিজ হয়ে যাবে। তো 70 নং অনুচ্ছেদের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে এটা আসলে দরকার আছে নাকি না, এটা পরিবর্তন করলে কতটুকু করতে হবে, কি প্রস্তাব, এই প্রস্তাবের আলোকে আসলে প্রিডির কোশ্চেন কিন্তু ঘুরিয়ে করতে পারে। এরপরে আছে ওয়েস্টমিনিস্টারে নাকি আনুপাতিক প্রতিনিধিত্ব। আপনারা দেখছেন যে ওয়েস্টমিনিস্টার হলো যে আমাদের এক্সিস্টিং যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের মতো, আর প্রতিনিধিত্ব সংসদ যেটা, সেটা পিআর পার্লামেন্ট, যেটা আনুপাতিক হারে হয়। আমি একটু ক্লাসে প্লিজ, আনুপাতিক হারে যেটা হলো পার্সেন্টেজ অনুসারে, অর্থাৎ কে কত পার্সেন্ট ভোট পেল তার আলোকে কিন্তু এখানে নির্বাচন মানে তাকে মানে আসন প্রদান করা হয়। বাংলাদেশের প্রাদেশিক সরকারের বাস্তবতা, প্রাদেশিক সরকার আসলে একটা প্রস্তাব দেখেছেন 4টি প্রদেশ হবে, এর বাস্তবতা কি, এটা আসলে রিটেনে কিছু লজিক দিতে হয়, কিন্তু পিডিতে ওরকমের দরকার নেই। কিন্তু এতটুকু জানতে হয় যে পিডিতে যে প্রাদেশিক সরকার আসলে গঠন কাঠামো কি, প্রাদেশিক সরকার আসলে গুরুত্ব আছে কিনা, প্রাদেশিক সরকার আসলে আমাদের এখানে কখনো আছে কিনা, বা কোন কোন দেশে ছিল, কোন কোন দেশে আছে, এই সম্পর্কে কিছু তথ্য আছে, ওগুলো হয়তো আপনাদের লাগবে। এরা পিডির জন্য একটু কম গুরুত্বপূর্ণ। কিন্তু একটা বিষয় ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের পার্থক্য, বহুত্ববাদ কনসেপ্টটা আছে, এটা কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। আমরা দেখেছি অনেক প্রশ্ন আছে যেগুলো যেমন বাস্তববাদ কি, নববাস্তববাদ কি, এরকমের বহুত্ববাদও কিন্তু পরীক্ষা আসতে পারে। আমরা দেখেছি এরকম প্রশ্ন আসছে, উদারতাবাদ থেকে প্রশ্ন আসছে, বাস্তববাদ থেকে প্রশ্ন আসছে, তারপরে আমরা দেখি যে জিরো সাম গেম আসছিল। সো এটাও কিন্তু বহুত্ববাদ থেকে প্রশ্ন করতে পারে। এরপরে এখানে আছে যে স্থানীয় সরকার গঠন, স্থানীয় সরকার গঠন ও কাঠামো, গঠন ও নির্বাচন, সংবিধান বাতিল না সংস্কার কোনটা জরুরি, রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ সমূহ কি। আরেকটা বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং হলো অন্তর্বর্তীকারী সরকার, যেটা আপনি পাবেন 11 অধ্যায়ে। তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকারী সরকারের মধ্যে পার্থক্য কি। আমি যেগুলো বললাম আসলে এগুলো কিন্তু বেসিক্যালি এগুলো কিন্তু আপনার রিটেনের তথ্য হলো, এখান থেকে কিন্তু প্রিডির কোশ্চেন হতে পারে। এবং এইরকমের অর্গানাইজড আলোচনা কিন্তু অন্য কোনো বইতে নাই, মানে প্রিলি বইতে নাই। এই জন্য আমি বললাম যে আপনারা বাংলাদেশ বিষয়াবলী রিটেন বইটা আপনারা পড়তে পারেন। এখানে 5-6টা অধ্যায় আছে, খুব আপনাদের জন্য গুরুত্বপূর্ণ।
যেমন একটা আছে 4th অধ্যায়, একটা আছে 6ষ্ঠ অধ্যায়, একটা আছে আপনার 16 অধ্যায়। এই তিনটা তো মাস্ট। আর 10ম একাদশে খুব গুরুত্বপূর্ণ। দ্বাদশ যেটা প্রযুক্তি বিষয়ক মানে স্টার্লিং সম্পর্কিত, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় এখানে আপনার তেমন বেশি আলোচনার গুরুত্ব নাই। কিন্তু 4র্থ, 5ম, 6ষ্ঠ, 5ম 6ষ্ঠ কিন্তু আপনাদের গুরুত্ব আছে আলোচনা। 5ম 6ষ্ঠ অর্থাৎ 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম অধ্যায় কিছু আছে, এবং হলো 10ম একাদশ, দ্বাদশও পড়তে পারেন, আর হলো আপনার ষোড়শ। চতুর্দশ, পঞ্চদশ, ত্রয়োদশ এই তিনটা অধ্যায় স্কিপ করলেও করতে পারেন, এটা প্রিলির জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু বাকিগুলো কিন্তু আসলে ইম্পর্ট্যান্ট। 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম একাদশ, আর দ্বাদশ, একাদশ, দ্বাদশ, আর হলো ষোড়শ। 4র্থ থেকে দ্বাদশ, আর হলো ষোড়শ। এই হলো বিষয়। আরেকটা বিষয়, 14দশ অধ্যায় আছে, একটা 14দশ অধ্যায় যেটা হলো বিমস্টেক সম্মেলন আছে, তারপরে ডিএড সম্মেলন আছে। এখানে কিছু ইনফরমেশন আপনাদের পিডিতে আসতেও পারে। আবার এটা আমাদের রিটেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। 14দশও পড়তে পারে। 14দশে এখানে মানে বিশ্বায়নে বাংলাদেশ এরকম একটা অধ্যায়, এটা কিন্তু ভালো, খারাপ না। তো বেসিক্যালি এটা পড়লে আপনার জন্য রিটেনও ভালো হবে এবং পিডিতেও কিছুটা কাজে লাগবে। আমি বলছি যে মুখস্থ না, মানে 1-2বার রিডিং দেয়া, এরপর তো আমি আপনাদেরকে মানে আলোচনার মধ্যে এটা দেখাবোই যে এটা আসলে গুরুত্ব কতটুকু আছে বা কতটুকু নাই। ওকে, আমরা একটা জিনিস দেখি যে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, এটা হলো যে রিটেন বেসিক ভিউ অংশ থেকে সংবিধান চ্যাপ্টারটা রিডিং, এটা রিডিং দিবেন। আর সংবিধান থেকে আসলে কোশ্চেন আসছে কিনা, আসলে এখান থেকে 3টা প্রশ্ন আসার কথা, 3টা প্রশ্ন আসার কথা, এবং প্রায় প্রতিবারই এখান থেকে প্রশ্ন আসছে ফিল্ডেতে। মানে এখান থেকে মিস নাই, এমন কোনো নাই যেখান থেকে মানে আসবে ইনশাল্লাহ, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এখন বিষয়টা আসলে এই পিডির জন্য আমাদের এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে, এখানে আসলে গুরুত্বটা কোন জায়গায় এক্সিস্টিং। আমরা তো দেখতেছি মানে আপনারা এমন একটা গ্যারাকুলের মধ্যে পড়ছেন, একটা গ্যারাকুলে মানে এমন একটা টাইমে পড়ছেন, প্রশ্ন কেমন হবে ইউ নেভার নো এবং উই নেভার নো, আমরা কেউ জানি না যে কেমন প্রশ্ন হবে, কোন হাত প্রশ্ন করবে, কাঁচা হাত প্রশ্ন করবে না অভিজ্ঞ হাত প্রশ্ন করবে, নাকি আসলে কোনো একগুয়ে কেউ প্রশ্ন করবে, নাকি জাস্ট মানে পলিটিক্যাল যে কালচার বর্তমান এই সিনারি অনুসারে প্রশ্ন করবে, কেউ আমরা জানি না আসলে কোনটা হবে। আমাদের এই জন্য কিন্তু মানে মাল্টিটাস্কে আমাদের প্রিপারেশন নিতে হচ্ছে, এটা ট্রু। এখন একটা বিষয় হলো যে মানে এক্সিস্টিং কনস্টিটিউশন আসলে থাকবে কিনা, এটা একটা ফ্যাক্ট। এখন যদি সে প্রশ্ন করলো, ধরেন প্রশ্ন জমা দিল জুনে, এবং সে নিজেও কিন্তু জুনের সময় জুনে প্রশ্ন করলো, সে এটাও সে বলতে পারে যে জুলাইতে হয়তো বা জুলাই সনদ হতে পারে তার মাথায়। এখন আপনি এমন একটা সময় পরীক্ষা দিচ্ছেন, আগস্টের 8 তারিখে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু 5 আগস্টে দেখা গেলো যে একটা জুলাই সনদ হয়ে গেল। বলা তো যায় না, এবং ডেটটাকে ফিক্স করার জন্য তারা, বা ডেটটাকে রাখার জন্য, যেটা সংবিধান আমরা দেখছি আগে 1972 সালের 71 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে, সংবিধান কার্যকর 1972 সালে 16 ডিসেম্বর হয়েছে। মানে ওইসব কালচার অনুসারে কিন্তু দেখা গেছে 5 আগস্টই আপনার নতুন কনস্টিটিউশন হলো। তখন কি হবে? তখন আসলে প্রশ্ন থাকবে না। এখন যে প্রশ্ন করবে তার মাথায় এটা আছে যে 5 আগস্ট সামথিং ক্যান বি হ্যাপেনিং, এবং সে ওই অনুসারে কিন্তু কোয়েশ্চেন করতে পারে। সেজন্য আসলে আমাদের আসলে সতর্ক থাকা উচিত যে এক্সিস্টিং পড়বো নাকি আমরা এটা পড়বো, মানে এক্সিস্টিং পড়বো না নিউ পড়বো। তাহলে এক্সিস্টিং এর মধ্যে কোনগুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত সেটার উপর আগে ফোকাস করা জরুরি, দেন অন্যটা। এখন দেখেন এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে, এখানে প্রথমত যে প্রস্তাবনা, সংবিধানের প্রস্তাবনা, এই প্রস্তাবনা যেটা ছিল যে 72 সালে যে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এবং বিসমিল্লাহির রহমানির ছিল না, সেটা যে মানে মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু, মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু, এটা ছিল 1972 সালের সংবিধানে। এখন মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু এই কথাটাকে আসলে মানতে পারে না। মহান সৃষ্টিকর্তার নামে শুরু বা আল্লাহর নামে শুরু অবলিক দেওয়া ছিল, আল্লাহর নামে শুরু অবলিক মহান সৃষ্টিকর্তার নামে শুরু।
এইটাকে আসলে কি করছে 77 সালে জিয়াউর রহমান যিনি আসছেন তখন তিনি সেকেন্ড রিপাবলিকের যখন ঘোষণা করছেন তখন তিনি বলছেন যে আসলে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম হবে। এরপরে পঞ্চম সংশোধনীতে 1979 সালে এটাকে অন্তর্ভুক্ত করা হয় যে এটা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম এটাই থাকবে আর বাকি কিছু থাকবে না। মানে ওখানে ধর্ম নিরপেক্ষতার জন্য দুইটাই রাখা হয়েছিল, যে আল্লাহর নামে শুরু, মহান আল্লাহর নামে শুরু এবং অবলিক সৃষ্টিকর্তার নামে শুরু। জিয়াউর রহমান কী করলেন, তিনি এদেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা চিন্তা করে লিখছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ যিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান উপজাতি তাকেও বিসমিল্লাহ বলতে হবে। এই যে এইটা ছিল এবং এইটাকে আবার বাতিল করা হয়েছে, মানে পঞ্চম সংশোধনীকে বাতিল করা হয়েছে 2010 সালে। 10 সালে 2 ফেব্রুয়ারি যখন বাতিল করা হয় তখন কিন্তু আবার 11 সালে যখন 3 জুলাই পঞ্চদশ সংশোধনী হয় তখন এটাকে আবার এই বিসমিল্লাহ অন্তর্ভুক্ত থাকে, প্লাস ওই দুটাও থাকে। আর বিসমিল্লাহির রহমানির রহিম অবলিক আল্লাহর নামে শুরু, মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু। এই যে প্রস্তাবনা, এইটা কিন্তু আসলে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটার ইতিহাসটা আপনাকে জানতে হবে। তারপরে এখানে প্রস্তাবনাটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রস্তাবনা 72 সালে কি ছিল, 1972 সালে কি ছিল, জিয়া গভর্নমেন্ট কি করেছিল, তারপর চেঞ্জ কি হয়েছিল, আর এখন কি হবে, এই ফ্যাক্টর। নাম্বার 2 যেটা প্রস্তাবনার পরে যেটা দরকার সেটা হলো আপনার মূলনীতি। সংবিধানের মূলনীতি যে 72 সালে মূলনীতি ছিল 4টা, একেবারে এখন যেটা মানে 15তম সংশোধনী পর্যন্ত আপনারা যেটা দেখছেন এই 4টাই ছিল, অর্থাৎ সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। এখন এই যে 4টা ছিল, এই 4টার মধ্যে আসলে এই 4টাই কিন্তু 1949 সালে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, এই আওয়ামী লীগের মূলনীতি ছিল 4টা। এখন এই 4টাই আবার সংবিধানের মূলনীতি হয়। দেখবেন আওয়ামী লীগের পতাকা কিন্তু 4টি তারকা, ছাত্রলীগের 3টা স্টার, কিন্তু আওয়ামী লীগের পতাকা 4টা তারকা, বিএনপির পতাকা 4টা তারকা। আওয়ামী লীগের 4টা তারকা, সেখানে কিন্তু ওখানে ওই 4টা তারকা কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠার সেই মানে যে মূলনীতি ছিল সেটা, ওইটাই সংবিধানের মূলনীতি হয়। ওই অনুসারেই কিন্তু আমাদের জাতীয় প্রতীক কিন্তু 4টা তারকা, জাতীয় প্রতীকে 4টি তারকা। ওই 4টি তারকা দ্বারা বোঝায় রাষ্ট্রের ঐক্য এবং উচ্চাকাঙ্ক্ষা। এবং এই 4টা তারকা কেন, ওই 4টি মূলনীতিকে বোঝানোর জন্য 4টি তারকা। কিন্তু 4টি তারকা দ্বারা কি বোঝায়, সম্মিলিতভাবে 4টি মূলনীতি বোঝাবে উচ্চাকাঙ্ক্ষা, রাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা। এই জন্য এই প্রশ্নটা অনেকে ভুল করে। আপনি দেখবেন বিগত প্রশ্নের ব্যাখ্যায় কিন্তু এটা আছে যে সংবিধানের জাতীয় প্রতীকে 4টি তারকা দ্বারা কি বোঝায়, সেটা হলো রাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা। রাষ্ট্রের 4টি মূলনীতি বোঝায় না, কিন্তু মূলনীতিকে মেনশন করে, যে 4টি মেনশন করে, যে 4টি তারকা এই জন্যই যে আমাদের মূলনীতি 4টা। কিন্তু 4টি মূলনীতি আবার কি উপলব্ধি দেয় আমাদের, সেটা হলো উচ্চাকাঙ্ক্ষা। এই জন্য এটার উত্তর হয় উচ্চাকাঙ্ক্ষা। তো যাই হোক, এখানে মূলনীতি ফ্যাক্ট, কারণ 4টা যে মূলনীতি ছিল এটা আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডে ছিল, এবং বর্তমানে দেখছেন যে এনসিপি নেতৃবৃন্দ তারা বলছেন যে আওয়ামী লীগের মূলনীতি এটাকে সংবিধানের মূলনীতি করা যায় না, একটা দলের মূলনীতি হয় না। এটা আপনারা রিটেনের বেসিক ভিতর আপনারা আলোচনার মধ্যে, সংবিধান অধ্যায়ের মধ্যে পাবেন। এখন বিষয় হলো যে জিয়াউর রহমান কি করেছিলেন, তিনি এখানে দুইটা মূলনীতি বাদ দিয়েছিলেন, একটা জাতীয়তাবাদ, একটা ধর্মনিরপেক্ষতা। এই দুইটাকে বাদ দিয়েছিলেন এবং এই 12 নং অনুচ্ছেদ বাতিল ছিল, ধর্মনিরপেক্ষতা চ্যাপ্টারটা বাতিল ছিল এবং এই ইস্যুটা বাতিল ছিল এবং বিলুপ্ত ছিল, সংবিধান থেকে বিলুপ্ত ছিল। এবং হলো আপনার জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এটার পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ চালু করে। বাঙালি জায়গায় বাঙালি দেশি জাতীয়তাবাদ চালু করেছিল জিয়াউর রহমান। আর ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র এটা বাদ দিয়েছিল, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছিল এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ চালু করেছিল। আর সমাজতন্ত্র বাদ দিয়েছিল, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র দুইটাই বাদ দিয়েছিল। আর একটা সংস্কার করে একটা থেকে যায়, অর্থাৎ গণতন্ত্র থেকে যায় বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে। অর্থাৎ 1972 সালে যে মূলনীতি ছিল, এই মূলনীতি হলো 72 সালের মূলনীতি ছিল হলো গণতন্ত্র ও মানবাধিকার, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, আর একটা হলো ধর্মনিরপেক্ষতা। এখানে জিয়াউর রহমান যেটা করেছিলেন, তিনি এটাকে রেখেছিলেন, সমাজতন্ত্র বাতিল করেছিলেন, এখানে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ চালু করেছিলেন, আর ধর্মনিরপেক্ষতা বাতিল করেছিলেন। আর এটা বাতিলই বলা যায়, বাঙালি জাতীয়তাবাদ আর কি, বাঙালি
জাতীয়তাবাদ এটাকে বাতিল করে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদ চালু করেছিলেন। জিয়াউর রহমান করেছিলেন। আবার 15তম সংশোধনীতে এই চারটা ফিরে আসে, 72 সাল ফিরে আসে। 15তম সংশোধনী থেকে প্রশ্ন দেখতেন অনেকবার আসছে, কিন্তু এখন কিন্তু 15তম সংশোধনী থেকে প্রশ্ন হয় না, হবেও না, এখন হবে না। কিন্তু ব্যাপারটা হলো যে সংস্কার কমিশন কি বলছে, যে সংবিধান রিফর্মস কমিটি, কনস্টিটিউশন রিফর্মস কমিটি, রিফর্ম কমিটি, এই কমিটি বলছে কয়টা? এই কমিটি বলছে পাঁচটা মূলনীতির কথা বলছে। 1 নম্বরে বলছে যে গণতন্ত্র থাকবে, গণতন্ত্র থাকবে, সাম্য থাকবে, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, মানবিক মর্যাদা, আর একটা হলো বহুত্ববাদ। এর হলো প্রস্তাব, এবং এই তিনটা হলো মুজিবনগর সরকারের ঘোষণাপত্রের উৎস। ঘোষণাপত্র এটা ছিল উৎস, অর্থাৎ সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা, এই তিনটা হলো মুজিবনগর সরকারের ঘোষণাপত্রে, এটা ছিল উৎস। মুজিবনগর সরকারের ঘোষণাপত্র এটা ছিল উৎস। তার মানে এখন আসলে এই বহুত্ববাদ নিয়ে অনেকে কমপ্লেইন করছেন, যেমন নুরুল হক নূর, তিনি বহুত্ববাদ পরিবর্তন করতে বলছেন। এনসিপি তারাও বলছেন বহুত্ববাদের সংজ্ঞা পরিবর্তন করতে। আর বিএনপি তারা বহুত্ববাদ নিয়ে আসলে মন্তব্য করে নাই, আমি দেখি নাই, করতে পারে হয়তো, বা আমি দেখি না তাদের যে সমাজ রিফর্ম কমিশনের সাথে যে বৈঠক ছিল সেটা নিয়ে, তা আমি দেখি না যে তাদের সাথে বৈঠক করতে। এরপরে হলো মূলনীতি কাবির নাম্বার 3 হলো তফসিল। এই তফসিল কিন্তু 1972 সালে ছিল 4টা, তারপরে জিয়াউর রহমান 1972 সালে ছিল 3টা তফসিল, ওখানে জিয়াউর রহমান একটা যুক্ত করেছিল। আবার তফসিল আওয়ামী লীগ সরকার 15তম সংশোধনীর মধ্যে আরো 3টা যোগ করেছিল, 7টা হয়েছিল। এবং এই তফসিল এটা কি থাকবে, এক সংস্কার কমিশন থেকে কোনো কিছু বলা হয় না। তবে হাইকোর্টের একটা অর্ডার আছে, সেখানে বলছে যে 5ম, 6ষ্ঠ, 7ম এই 3টি তফসিল পরবর্তী সংসদ নির্ধারণ করবে। এই তফসিল সংক্রান্ত একটা ইস্যু আছে, তফসিলটাও দেখি আমরা। যে 1972 সালে সংশোধনী ছিল, মানে তফসিল ছিল সংবিধান, সেখানে তফসিল ছিল যে 1, 2, 3, 3টা ছিল না, 1, 2, 3, 4, 4টাই ছিল। তবে এখানে রাষ্ট্রপতি, ও উপরাষ্ট্রপতি নির্বাচন, এতটুকু অংশ মানে যুক্ত হয়, মানে যুক্ত না, যেটাকে বলে সংস্কার হয় অর্থাৎ জিয়া গভর্নমেন্ট, জিয়াউর রহমান দ্বিতীয় তফসিলের এই সংস্কার করেন। এখানে দ্বিতীয় তফসিলে আসলে মানে নির্বাচন সম্পর্কে বলা হয়েছে 72 সালে, আর জিয়াউর রহমান সরকার বলছিল যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির কথা বলা হয়েছিল। এইটা এখন বর্তমানে অর্থাৎ 15তম সংশোধনী পর্যন্ত, 15th অ্যামেন্ডমেন্ট পর্যন্ত, এইটা বিলুপ্ত হয় 12th সংশোধনীতে, 12তম সংশোধনীতে বিলুপ্ত হয়। এই অংশটুকু বিলুপ্ত হয় 12তম সংশোধনীতে, যখন পার্লামেন্টারি গভর্নমেন্ট হয়। 12তম সংশোধনী যেটা 1991 হয়, এবং এটা ছিল বেসিক্যালি পার্লামেন্টারি গভর্নমেন্ট, সেখানে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা এখানে বলা হয়নি। এখন এই তফসিলে যেটা 15তম সংশোধনীতে, 15th অ্যামেন্ডমেন্ট 2011, সেখানে 7টি করা হয়। 7টির মধ্যে যেটা হলো পঞ্চম, যেটা 7 মার্চের ভাষণ, ষষ্ঠ যেটা হলো 26 মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। পরীক্ষা আসবে না কিন্তু লিখতে হবে, কেন লিখতে হবে বলতেছি। সপ্তম হলো যে 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র, অর্থাৎ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র। মনে রাখবেন এই স্বাধীনতা ঘোষণা হলো ডিক্লারেশন, 26 মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা হলো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর এটা হলো
প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। উপরেরটা হলো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, পরেরটা হলো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এই তিনটি এর ব্যাপারে সিদ্ধান্ত নিবে পরবর্তী সংসদ বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। এটা বলে রায় দেয় সুপ্রিম কোর্ট যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরবর্তী সংসদ। এই তফসিল, তাহলে মূল প্রস্তাবনা, মূলনীতি, তফসিল। এরপরে আপনার যেটা, আমি কিন্তু গুরুত্ব থেকে যাচ্ছি, আমি বডিতে যাচ্ছি না, মানে চেঞ্জ হচ্ছে সেটা। আমি আসলে এই প্রস্তাবনা সম্পর্কে বলি। ৭২ সংবিধান এখানে কি বলছে? ৭২ সংবিধানে বলছে যে মহান সৃষ্টিকর্তার নামে অবলিক আল্লাহর নামে শুরু, আর এইটা জিয়া গভর্নমেন্ট 1977-এ, আর সংশোধনী বললে পঞ্চম সংশোধনী হয়েছে 1979 সালে। মানে এখন যা করতেছে, দেখবেন এখন যা করতেছে, বর্তমানে গভর্নমেন্ট যা করতেছে, এগুলো সব পরবর্তী সংসদে কিন্তু আপনার যদি এক্সিস্টিং কনস্টিটিউশন থাকে তাহলে দেখবেন একটা অষ্টাদশ সংশোধনী হবে। এই অষ্টাদশ সংশোধনীর মধ্যে সবগুলো অন্তর্ভুক্ত হবে। এরকম জিয়াউর রহমান যা করছিলেন সেগুলোই কিন্তু 79 সালে তারই একটা সংসদ সেটা অনুমোদন দিয়েছে। কথা বুঝতে পারছেন? এখন দেখেন, যদি এই গভর্নমেন্ট যদি পরবর্তী নির্বাচন করার পর যদি পরবর্তী গভর্নমেন্ট আসে, সে যদি এই গভর্নমেন্টের সব কিছুকে অবৈধ ঘোষণা করে পার্লামেন্ট, তাহলে কিন্তু আপনার এরা সবাই রাষ্ট্রদ্রোহ মামলা সামিল হয়ে যাবে। পরবর্তী সংসদ যদি মনে করে যে যা করেছেন ইউনুস গভর্নমেন্ট দ্যাটস নট ভ্যালিড এবং এটা সংবিধান বিরোধী, তারা রাষ্ট্রদ্রোহ মামলা কিন্তু আসামি হয়ে যাবে। এখন তাদেরকে যদি ইনভ্যালিড বলে, আর একটা কোশ্চেন কিন্তু একটা বিগ কোশ্চেন আছে, সংসদ যদি তাদেরকে ইনভ্যালিড বলে তাহলে ওই নির্বাচনও তো ইনভ্যালিড, তখন সংসদ নিজেও ইনভ্যালিড হয়ে যায়। এই জন্য তাদের মধ্যে কি থাকতে হয়, মানে যেটা একটা মানে যেটা হলো বাইলেটারাল একটা ম্যানেজমেন্ট থাকতে হয়, মানে যেটাকে বলে সমঝোতা, একটা মেমোরেন্ডাম থাকতে হয় যে হ্যাঁ আমি ক্ষমতা গেলে তোমাকে আমি এই বিষয়গুলো, এবং এটা হয় ট্রু। এবং আমরা দেখছি 2007 গভর্নমেন্টে যেটা হয়েছে ওটাই কিন্তু আবার 9 সালে পার্লামেন্ট সেগুলো কিন্তু অনুমোদন দিয়েছে। সেগুলো কিন্তু অনুমোদন 9 সালের পার্লামেন্টে যেটা সংসদে গিয়ে তারা কিন্তু অনুমোদন দিয়েছে। এখন কথা হলো যে সংবিধানে তো তার হাত দেয় না, এই একটা সমস্যা। আর তারা যদি সংবিধানে হাত দেয় তাহলে একটা বিপদ আছে পরবর্তী সংসদ যদি অবৈধ ঘোষণা করে। এই সংবিধানে তার হাত দেয় তাহলে পরবর্তী সংসদ কিন্তু সংবিধান, যেমন জিয়াউর রহমান সংবিধানে হাত দিয়েছিলেন, তিনি বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ জাতীয়তাবাদ চালু করেছেন, তিনি ধর্মনিরপেক্ষতাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছেন, তিনি বিসমিল্লাহ চালু করছেন, তিনি গণভোট, সংবিধানে গণভোট আনছেন, তিনি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে আনছেন, অনেকগুলো চেঞ্জ, এবং সে মনে হয় খুব সম্ভবত 87 মনে হয় চেঞ্জ আনছেন, বা 81 বা 87 চেঞ্জেস আনছেন কনস্টিটিউশনে। সে পরবর্তী সংসদ 79 সালে সে নিজেই সংসদের প্রধান হন এবং সেই সংসদে তিনি প্রেসিডেন্ট হন। তিনি কিন্তু আবার ওখানে কি করছেন, নিজে অনুমোদন দিচ্ছেন, যে কারণে ওটা কিন্তু সংশোধনী হয়ে গেছে। এখন ফখরুদ্দিন গভর্নমেন্ট তো সংবিধানে হাত দেন না, এবং তিনি কিছু আইন করছেন, তথ্য কমিশন করছেন, মানবাধিকার কমিশন করছেন, ট্রুথ কমিশন করছেন, রেগুলেটরি রিফর্মস কমিশন করছেন, পার্বত্য চট্টগ্রাম এখানে জজ আদালত করছেন, 3টি প্রতিষ্ঠানকে স্বাধীন করছেন, নির্বাচন কমিশন, তারপরে বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন, এই যে বিভিন্ন এগুলো পাশ করেছেন। বিটিডিবি ভাঙা তিনি বিটিসিএল বানিয়েছেন, বিএসসিসিএল বানিয়েছেন, ডেসা নামে একটা প্রতিষ্ঠান ছিল, ডেসা ভাঙা তিনি ডিপিডিসি এবং ডেস্কো করেছেন, অনেক চেঞ্জ করছেন এই ফখরুদ্দিন গভর্নমেন্ট। আনবিলিভেবল, বাংলাদেশকে একটা ট্র্যাকে দাঁড়া করাই গেছেন হলো ফখরুদ্দিন গভর্নমেন্ট। কিন্তু তিনি এত কথা বলেন নাই, এত মিটিং সিটিং করেন নাই, এত ঐক্যমত্য চান না, এত কমিশন করেন নাই, নিজের মতো যা বলছেন অর্ডার করছেন যে এইটা হবে এটা হবে, তিনি এরকম করে চলে গেছেন। এবং মানে তার জন্য আমরা দোয়া করি মন ভরে, আমি দোয়া করি, আমি সবসময় তার জন্য দোয়া করি যে ফখরুদ্দিন গভর্নমেন্ট তিনি বাংলাদেশের ট্র্যাকে রেখে গেছেন। একটা ভঙ্গুর অবস্থা ছিল 2007 সালের আগে, সেখান থেকে তিনি বাংলাদেশে একটা মজবুত জায়গায় তিনি দিয়ে গেছেন। এবং আসলেই বাংলাদেশ কিন্তু তারপর থেকে বুম করেছে, ইকোনমিক বলেন বা আমাদের বৈদেশিক আয় আমরা সারা বছর পড়তাম, আমরা যখন পরীক্ষা দিতাম 5 সালে তখন বৈদেশিক ঋণ
আমাদের আয়ের প্রধান উৎস বৈদেশিক ঋণ, এখন আমরা বলি রাজস্ব, ভ্যাট, এটা বলতে পারি। তখন আমরা এটা বলতে পারতাম না। এই জায়গাটা তিনি ক্রিয়েট করে গেছেন। যা হোক, মানে ক্রিয়েট করে গেছেন এবং এটাকে ডেভেলপ করা বা ধ্বংস করা, এটা ইতিহাস বলবে যে পরবর্তী গভর্নমেন্ট কী করছেন। কিন্তু এখনকার যারা আছেন বেশি কথা বলেন, কাজ করেন কম, আমার মনে হচ্ছে। মানে কথা এত বেশি বলেন কিন্তু কাজ করেন কম। মানে একজন দেখা যায় যে তিনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন, অথচ কত যে মানে হচ্ছে, মানে এত বিশৃঙ্খলা, কিন্তু কোনো মানিশমেন্ট নাই, কোনো কিছু, মানে তার কোনো শৃঙ্খলা নাই, অথচ তারা কিন্তু শৃঙ্খলা প্রতিষ্ঠা। তা যাক, এখন কথা হচ্ছে বেশি, কথা কাজ হচ্ছে কম। তো যাক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটাই হলো এটা, যে যদি সংবিধানে হাত দেন তাহলে পরবর্তী সংসদ কিন্তু সংশোধনী করে এটাকে করবেন, রেটিফাইড করবেন। আর যে কাজগুলো আছে সেগুলো সংবিধানে করবেন, তা ওখানে বৈধতা প্রদান করবেন। আর যদি বৈধতা প্রদান না করেন তাহলে কিন্তু এরা রাষ্ট্রদ্রোহ মামলা বা তারা অপরাধী হিসেবে শনাক্ত হবেন। এরপরে আছে যে এইটাকে জিয়াউর গভর্নমেন্ট ৭৭ সালে করছেন, আর পঞ্চম সংশোধনীতে ৭৯ সালে যুক্ত হয়েছে, বিসমিল্লাহ চালু করছেন, বিসমিল্লাহ চালু। এবং এই পঞ্চম সংশোধনী বাতিল হয়েছিল 2010 সালের 2 ফেব্রুয়ারি। না, সরি, বাতিল হয়েছিল 2005 সালের 29 আগস্ট। 2005 সালের 29 আগস্ট, 2 ফেব্রুয়ারি তো হলো তত্ত্বাবধায়ক সরকার। বাতিল 2005 সালের 29 আগস্ট, 29 আগস্ট। এবং একাদশ সংশোধনীতে, 2011 সালে পঞ্চদশ সংশোধনীতে, 15 সংশোধনী, এই 72 সংশোধনী যুক্ত হয়। এটা যুক্ত প্লাস হলো বিসমিল্লাহ থাকে, অর্থাৎ বিসমিল্লাহ থাকে, ওটা যুক্ত হয়, দুইটাই হয়, বিসমিল্লাহ এবং যুক্ত দুইটাই হয়। বর্তমান যে সংস্কার কমিশন, তারা কিন্তু সংবিধানের এই প্রস্তাবনা নিয়ে কোনো কথা বলে নাই। সংবিধানের প্রস্তাবনা নিয়ে তাদের কোনো কথা বলা হয়নি, তারা এখন পর্যন্ত বলেনি। তাহলে তিনটি যে বললাম, সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, তিনটা কিন্তু মুজিবনগর সরকারের ঘোষণাপত্রের উৎস ছিল, এবং ওইগুলোকে অন্তর্ভুক্ত করতে চেয়েছে যাতে আওয়ামী লীগের যে 4টি মূলনীতি সেটা যেন এখানে অন্তর্ভুক্ত না হয়। এক্সিস্টিং এর মধ্যে আমরা দেখলাম এখানে 1 নম্বরে প্রস্তাবনা, 2 নম্বরে তফসিল, 3 নম্বরে 2 নম্বরে মূলনীতি, 3 নম্বরে তফসিল। এছাড়া আসলে কি আছে এক্সিস্টিং যে এক্সিস্টিং, এখানে আসলে ইম্পর্টেন্স কি, এই এক্সিস্টিং কনস্টিটিউশনে এখানে মানে গুরুত্বটা কি? দেখেন, আমাদের সংবিধানের এখানে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, নাম্বার 4, সেটা হলো যে পঞ্চদশ সংশোধনীর বিষয়ে কোর্টের বা আদালতের সর্বশেষ রায়, এই রায়ে কি আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 4 নম্বরে পঞ্চদশ সংশোধনীর রায় কি বলা আছে। নাম্বার 5 যেটা, নাম্বার 5 হলো ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে আদালতের সর্বশেষ রায়। ত্রয়োদশ সংশোধনী কিন্তু অবৈধ আদেশ বাতিল করেছে, অর্থাৎ 2010 সালের অবৈধ আদেশ বাতিল হয় 2024 সালে। অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী অবৈধ করছে, ওই রায় বাতিল করছে। নাম্বার 6, পঞ্চম সংশোধনীর গুরুত্ব, এবং এখানে পঞ্চম সংশোধনীতে কি কি পরিবর্তন হয়েছিল সেটা এখন বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। নাম্বার 7 হলো এই ত্রয়োদশ সংশোধনী মানে তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারই এখানে অন্তর্ভুক্ত হবে। এরপরে হলো, এখন যেহেতু সামনে নির্বাচন হবে এবং আপনারা জানেন বিপিএসসি তে আপনারা পরীক্ষা দিচ্ছেন, এই দুটি প্রতিষ্ঠান থেকে আমার কেন জানি মনে হচ্ছে প্রশ্ন হবে। দুটি প্রতিষ্ঠানের প্রশ্ন হবে, একটা নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়, আর একটা হলো পাবলিক সার্ভিস কমিশন। আপনারা দেখছেন যে বিপিএসসির যে ক্ষোভ, সেটা কিন্তু মানব জমিনে আসছে। তাদের দেখেন যে আমাদেরকে একটা প্রেশার দেওয়া হচ্ছে,
পাবলিক সার্ভিস কমিশন এবং নির্বাচন কমিশন এই দুটার গুরুত্ব অনেক। নাম্বার 9, আর্টিকেল 70। নাম্বার 10, হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি কথা বলবো না, একটু ক্লাসে তো। নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, আর একটা হলো 10 নম্বরে যেটা, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অধ্যাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ, সেটা দেখবেন রিটেন বেসিক গুলোতে খুব সুন্দর করে আছে। এই অধ্যাদেশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন বিষয় হলো কি ভাই, মানে আপনি অবাক হবেন, সেটা হলো যে আগে যেটা আমরা পড়তাম, আমি যদি ধরেন 5 আগস্ট ঘটে নাই, তাহলে কি করতাম, তাহলে এক ধরনের সিনারি থাকতো। তখন কিন্তু আমি বলতাম একেবারে আর্টিকেল ধরে ধরে, সবার আগে বলতাম যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় টানা মুখস্থ। এটা প্রথম টানা মুখস্থ, তৃতীয় অধ্যায় পর্যন্ত, অর্থাৎ মৌলিক অধিকার পর্যন্ত, 44 অনুচ্ছেদ পর্যন্ত টানা মুখস্থ। এখান থেকে আমি পড়াতাম, পরীক্ষা নিতাম, নিজে নিজে কুইজ দিতাম। এরপরে যেটা বলতাম আমি, সংসদ পড়তে হবে 65 নং অনুচ্ছেদ। এর আগে বলতাম আমি 48 নং অনুচ্ছেদটা খুব ভালো করে পড়তে বলতাম, 47 পড়তে বলতাম, 47, 48 আপনারা একটু লিখতে পারেন, 47, 48, 59, 60, 61, 63, 60, 61, 63, 64, 64 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বলতাম 65 বলার পরে বলতাম 70, 72, 72 পর বলতাম 77, 77 পর বলতাম 80, 80 পরে বলতাম 81, 84, 81 বলতাম, 84 বলতাম। তারপরে বলতাম আমি 94, 95, 93, 94, 95, 102, 108, 108। এবার বলবো আমি 106, এবার বলবো আমি 106, 106 লেখেন, 106, 108। তারপরে বলতাম আমি 117, 118। তারপরে বলতাম আমি 123, 125, 126, 127, 128, 127 বলতাম, 28 বলতাম না, 131, 33, 131, 133, 137, 137, 138, 141, 142। তারপরে বলতাম 144, 145, 145। তারপরে বলতাম 153, 150, 153, 150, 153। এই কটা আমি বলতাম, আমি লিখছেন 150, 153, এই কটা আমি বলতাম। আমি এখান থেকে আপনাকে যেটা যেটা বাদ দিতে হবে আর যেটা যেটা পড়তে হবে, আমি যে এই সিরিয়ালটা বললাম, এই সিরিয়ালটার মধ্যে থেকে আপনি বাদ দেন, 47 বাদ দিয়ে দেন। 47 এখন আর দরকার নেই, আপনি 47 বাদ দিবেন, তাহলে এখন যুক্ত করতে হবে না, যুক্ত করেন 55, 56। এখানে 55, 56 যুক্ত করেন, করছেন? আচ্ছা, 55, 56 যুক্ত করছেন। এরপরে আমি বলছিলাম ওখানে 65 কথা, 65টা থাকুক, 65 থাকুক, কিন্তু এটা চেঞ্জ হবে। 65 থাকুক, এখানে 65টা চেঞ্জ হবে, মানে সংস্কার কমিশন। এবং এখান থেকে প্রশ্ন আসবে যে সংসদ প্রতিষ্ঠা, শুধু শিরোনামটা করেন, সংসদ প্রতিষ্ঠা। এখানে মানে এমপি হওয়ার যোগ্যতা 2টা, 166তে আছে, 166তে ঘতে আছে যে 166তে আছে যে 166তে আছে যে 166তে আছে যে মানে 166 না, শুধু 66 যে আছে যে মানে এমপি হওয়ার অযোগ্যতা, 6টা অযোগ্যতা, 6টা মানে 7টা, 6টা বা 6টা অযোগ্যতা, 6টা অযোগ্যতা। অযোগ্যতা এখন লাগবে না, কারণ এখন ওটা নিয়ে আলোচনা চলতেছে। এখন এখান থেকে বাদ দেওয়ার মতো, আমি যেগুলো বলছি সেগুলো থেকে বাদ দেওয়ার মতো 65 পর্যন্ত আসি, এখানে 65 না পড়লেও চলবে, বাকিগুলো পড়বেন। তবে যেটা হয়েছে যে এই সময়ে আমরা দেখছি একটা 16 অনুচ্ছেদ নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। 16 অনুচ্ছেদও কিন্তু হাইকোর্টে রিট হয়েছে। আপনারা দেখছেন যে এনসিপির যে মাজহারুল ইসলাম শাহিন ভাই, আমাদের পাশের গ্রামের বাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিল, এখন এনসিপির যুগ্ম সচিব, ওই ভাই কিন্তু রিট করছে। আর এখানে তার বিপক্ষে যে আইনজীবী ছিল সে ছিল কিন্তু শিশির মনির। আর উনি তখন সহকারী অ্যাটর্নি জেনারেল শাহিন ভাই, মানে সহকারী অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষ থেকে মামলা করছে। শিশির মনির হলো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি, মানে তার আগের সভাপতি, এবং সে ছিল আইনজীবী আর সে ছিল সরকার পক্ষের আইনজীবী। এখন 16 অনুচ্ছেদ নিয়ে এখানে আলোচনা হয়েছে। তার এর মানে এখানে একটা বিষয়, এই সংবিধানের এক্সিস্টিং কনস্টিটিউশন পড়তে গেলে, যেটা আমি দেখলাম আমার
যে মাথায় যে আসছে যে 47টা বাদ দেওয়া যাবে, কিন্তু যেগুলো অ্যাবনর্মাল আগে পড়ি নাই এগুলো এখন দরকার। তার মানে 87ও কিন্তু আমরা আগে পড়ছি, এখানে 87 থেকে 116 পর্যন্ত এই জায়গায় কি কি আছে, কিছু লুপস আছে এখানে, এইটা আমার মনে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 106 লিখছি, এটা নিয়ে মানে চিফ জাস্টিসের কাছে লিখছেন রাষ্ট্রপতি যে আপনি এই সরকারের গঠন সম্পর্কে বলুন, মতামত চেয়েছেন। এই মতামত 106। তারপরে দেশের মতামত চাওয়ার পরে কিন্তু হাসান আবদুল্লাহ সে কিন্তু ঘেরাও করছিল কোর্ট, আপনাদের মনে আছে কিনা, 6 বা 7 আগস্ট। এরপরে 116 অনুচ্ছেদে এখানে কিন্তু এই বিচারকদের পেশন এগুলো নিয়ে বলছিল, সেখানে 116 কিন্তু রিট হয়েছে। এই মধ্যে যা আছে এই আদালত কেন্দ্রিক যা আছে সেগুলো কিন্তু এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে। এবং এই 87 তো এটা আইন বিভাগের মধ্যে না, এই আইন বিভাগের মধ্যে 93 পর্যন্তই আইন বিভাগের মধ্যে, 94 থেকে হলো বিচার বিভাগ, 94 থেকে 116 হলো বিচার বিভাগ। কিন্তু বিচার বিভাগের মধ্যে থাকুক 94 থেকে পড়ার ভিতরে আগের গুলাও লাগবে। এই জন্য বললাম যে আমরা পড়ার আগে এই কয়েকটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে মানবাধিকার নিয়ে, মৌলিক অধিকার, মানবাধিকার, তারপর হলো আপনার রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যেটা 2য় অধ্যায় 2য় ভাগে, তারপর 1ম ভাগে যে আছে যে প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্র রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপর 3য় ভাগে আছে আপনার মানবাধিকার, মৌলিক অধিকার। এইসব বিষয় কিন্তু চেঞ্জ আসবে, এইসব বিষয় চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আমরা 11 নম্বরে যেটা ধরলাম এইটা পড়বো 11 নম্বরে, অর্থাৎ 87 থেকে 116 অনুচ্ছেদ পর্যন্ত যা আছে এটা আগে দেখবো। এরপরে আমরা দেখবো হলো ওই যে অনুচ্ছেদের কথা, যেসব অনুচ্ছেদের তালিকা বললাম, যেসব অনুচ্ছেদ আমি একটু আগে বললাম, সেই অনুচ্ছেদগুলো আগে পড়বো। অর্থাৎ 1ম, 2য়, 3য় অধ্যায় সব, 3য় ভাগ 48 অনুচ্ছেদ পড়বো। 55, 56 বলছিলাম যে এখন এটা 47-এর পরিবর্তে 55, 56 আমরা পড়বো। 57, 58 পড়তে হবে, একেবারে 58, 59 সব লাগবে। এখানে যেসব অনুচ্ছেদ মানে 48 থেকে 65 সবই লাগবে এখানে। এখন যদিও রাষ্ট্রপতির বিষয়ে কিছু কথাবার্তা আছে, 49, 50, 51, 52, 49, 50, 51, 52 এগুলো লাগবে না, বাকিগুলো লাগবে। কারণ 57, 56 যেহেতু তত্ত্বাবধায়ক সরকার চালু হয়ে ব্যাক করছে, সেখানে 55, 56, 57, 58 এগুলো কিন্তু লাগবে। তবে এগুলা কিন্তু এক্সিস্টিং কনস্টিটিউশন পড়লে হবে না। এখানে কিন্তু আবার কি আছে, হাইকোর্টের যে রায় আছে, রায়ের আলোকে পড়তে হবে। ঠিক আছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালোভাবে হাইকোর্টের রায় এটা কিন্তু অ্যাড্রেস করতে হবে। কথা বুঝতে পারছি? ওটা আমি অ্যাড্রেস করে দিচ্ছি। এরপরে যেটা হলো যে সংশোধনী, এই সংশোধনীতে আপনি এটা শিওর থাকেন 1ম, 2য়, 3য় এই 3টার কোনো দরকার নেই। 4র্থ সংশোধনী যেটা, প্রথম সংশোধনী হচ্ছে যুদ্ধাপরাধের বিষয়, এটা পরীক্ষার জীবন আসবে না। যুদ্ধাপরাধের বিষয় কত অনুচ্ছেদে কত সংশোধনীতে জিন্দিগি দিতে আসবে না। তার মানে 14 সংশোধনীর সমালোচনা, এই 14 সংশোধনীর সমালোচনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 14 সংশোধনীর সমালোচনাটা গুরুত্বপূর্ণ। 1ম, 2য়, 3য় দরকার নাই, 5ম দরকার আছে, 6ষ্ঠ, 7ম এই 2টার দরকার নাই, 8ম দরকার আছে, 9ম তো হলো যে পরপর 2বার রাষ্ট্রপতি, এটা 9ম দরকার নাই, 10ম এখানে গুরুত্বপূর্ণ, 11 লাগবে, 11 লাগবে না, 11 হইতে ওই শাহাবুদ্দিন আহমেদের যে মন্ত্রিসভা আছে না, ওইটাকে অনুমোদন দিছে, 11 লাগবে, এই জন্য লাগবে। 12 লাগবে, 13 লাগবে। 14 সংশোধনী, 4র্থ সংশোধনীর জন্য কি ব্যবস্থা, আচ্ছা এটার সমালোচনা, 14 সমালোচনা, অর্থাৎ এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু লেখা হয় নাই সংশোধনীর মধ্যে। 6 এ লেখেন, সেটা হলো 14 সংশোধনী বাতিলের অবৈধ, 14 সংশোধনী অবৈধ বহাল রাখা হয়, বহাল রাখার আদেশ আদালতের। এই 14 সংশোধনী, এটা
এটা সমালোচনা লাগবে। এবং 14 সংশোধনী যে বাতিল, সমালোচনা ও বাতিল সংক্রান্ত তথ্য, আল্লাহ ব্যাপক আলোচনা আছে তো সংক্রান্ত তথ্য। 15 সংশোধনী এটার তো বাতিল এবং ওই যে বললাম ওইটা, ওই যে প্রথমটাই 15 বিষয়ে আদালতের সর্বশেষ রায়। 16 সংশোধনী, আই এম সরি ভাই 14 না, আই এম সরি, এটা 16 সংশোধনী। আল্লাহ আল্লাহ 16 সংশোধনী, 16 সংশোধনী, এটা আবার 14 না, 16। 14 সংশোধনী আসলে তেমন গুরুত্ব নাই এখানে, শুধুমাত্র বিচারপতির অবসরের বয়স 2 বছর বৃদ্ধি, 2 বছর বৃদ্ধি অবসরের বয়স, এটা যেটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম। 16 হলো সমালোচনা বাতিল সংক্রান্ত তথ্য, 15তম হলো বাতিল, আর 17 সংশোধনী এটা লাগবে কারণ এটা হচ্ছে নারী আসন 50টি করা। কিন্তু আপনি এতটুকু শিওর থাকেন 15, 16, 17 তিনটা করছে কিন্তু আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট, এই জন্য এগুলোর গুরুত্বপূর্ণ থাকলে পরীক্ষায় আসবে না। যেমন 17তম গুরুত্বপূর্ণ থাকলে এখানে পরীক্ষায় আসবে না। আরেকটা জিনিস হলো নারী আসন 50টি করা, এবং নারী আসন যে 50টি করছে 15তম সংশোধনী, নারী আসনে 25 বছর বয়স বৃদ্ধি করছে 17তম, এটার গুরুত্ব নাই কারণ নারীর আসন এটা 100 করার প্রস্তাব করা হয়েছে, 100 এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে করার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো আমার পুরো আউটলাইন পাইলেন। আমি আশা করব আপনারা সন্ধ্যার রাতের ক্লাসে, রাত 9টায় যে ক্লাস হবে সেখানে আপনারা এগুলো একটু স্টাডি করে এসে ক্লাসে বসবেন, নয়তো ক্লাস মাথার উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। রাত 9টায় যে ক্লাস হবে সেখানে আমরা পুরোটা টু দ্য পয়েন্ট ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সেখানে আপনারা ক্লাসে মানে ইয়া করবেন, মানে রিডিং দিয়ে তারপরে পড়তে বসবেন। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাকুক, এখন পর্যন্ত। আল্লাহ হাফেজ।